স্বাগত স্টারবিজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। দর্শক, শুরুতে বাজেটের খবরাখবর জানাতে চলে যাচ্ছি আমাদের বাজেট স্টুডিওতে। সেখানে আছেন তামজিদ আহমেদ। তামজিদ, আগামীকাল তো বাজেট ঘোষণা হতে যাচ্ছে, এ বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আগামীকাল নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। চ্যালেঞ্জের মুখে থাকা অর্থনীতিকে কিভাবে উত্তরণের পথে নেওয়া যায় সেই পরিকল্পনায় দেবেন অর্থমন্ত্রী। এই বিষয়ে পরপর কয়েকটি প্রতিবেদন দেখব। এবার জানাবো বাজেট 2026-27 খবর। জনগণের কাছে বাজেট মানে বাজারের স্বস্তি, নতুন কাজের সুযোগ ও আয় বৃদ্ধি। নিয়মিত করদাতারা চান তাদের ওপর আসবে না করের বোঝা। ব্যবসায়ীদের দাবি বিনিয়োগ অনুকূল পরিবেশ ও কর ছাড়। এত সব প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী, যেখানে সরকার চায় দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড যা বাড়াবে জনসমর্থন? যদিও বাধা হিসেবে আছে ঋণের বোঝা ও ভর্তুকির চাপ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দেয়া বাজেটে কোন হিসাব কিভাবে মেলাবেন তিনি, তা দেখার অপেক্ষায় জনগণ। মুন্নাফ রশিদের রিপোর্টে বিস্তারিত। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে বিএনপি যেন এমন এক চালক যার হাতে ক্ষতবিক্ষত একটি গাড়ির স্টিয়ারিং তুলে দেয়া হয়েছে। একদিকে হাসিনা আমলের দুর্বল অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব। জ্বালানি তেল ও বিদ্যুতের দামে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উত্তাপে চলমান দাবদাহ যেন আরও বেড়েছে। গাড়িটি এমন এক খারাপ পথে উঠছে যার সামনে 9 লাখ কোটি টাকার বেশি ব্যয়ের চ্যালেঞ্জ। যেখানে জ্বালানি থাকতে পারে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়। বাকি পথ পাড়ি দিতে চালককে একদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হবে, নিতে হবে ধার। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে তাহলে তো এটা ব্যক্তিখাতে ঋণের যে সরবরাহ সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয়, বাস্তবায়নটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটার জন্য তো আমাদের দেখতে হবে যে আগামীতে আমরা ভিন্ন ধর্মী কি করি যাতে বাস্তবায়নের উৎকর্ষতা এবং মানসম্মত বাস্তবায়ন এটা আমরা নিশ্চিত করতে পারি। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন নির্বাচনমুখী জনতুষ্টি কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে বড় অঙ্কের অর্থ। আছে নতুন পে স্কেল বাস্তবায়নের খরচও, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ সহ ভর্তুকির চাপ। এর বাইরে সুদ পরিশোধের বিপুল ব্যয়। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গোষ্ঠীকে এবার এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। যদি সম্পদ বেশি থাকতো আরও বেশি করতে পারতাম। এখন সীমিত সম্পদের মধ্যে যতটুকু সম্ভব দেশের মানুষকে বিবেচনায় মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জের মাঝেও নতুন অর্থবছরে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের। মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 7.5%। যদিও মে মাসে জীবনযাপন ব্যয় বেড়েছে প্রায় 9.5%। নতুন অর্থবছরে জিডিপির আকার হতে পারে $538 বিলিয়ন। বাজেটের লক্ষ্যগুলো উচ্চাভিলাষী মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতির যে অবস্থা বর্তমানে, প্রবৃদ্ধিতে মন্দা, মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে আছে এবং আগামীতে আরও বাড়বে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে। ব্যাংকিং খাতে দুরবস্থা, খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, মানে বাফার খুব একটা নাই। একটা যে শক আপনি দিবেন ইকোনমিকে, সেটা সহ্য করার মতো শক্তি খুব সীমিত। এই পরিস্থিতিতে বড় ধরনের ঘাটতি বাজেট অর্থনীতি সহ্য করার মতো অবস্থা কিন্তু এখন নাই। জনসাধারণের প্রত্যাশা তারা কর্মসংস্থান ও তুলনামূলক কম ব্যয়ে জীবনযাপন করার সুযোগ চান। এজন্য বিনিয়োগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কৌশল কী হবে তা জানা যাবে বাজেট ঘোষণার পরই। দীর্ঘদিন পর 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও প্রথম বাজেট এটি। তাই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ জিডিপি প্রবৃদ্ধির টার্গেট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বেশ গুরুত্ব দিচ্ছে এই সরকার। এখন দেখার বিষয়ে সাধারণ মানুষ কতটা সুফল পায় এই বাজেটের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক,
আগামীকাল উপস্থাপন করবেন অর্থমন্ত্রী নতুন অর্থ বছরের বাজেট। এই বাজেট নিয়ে অনেকগুলো প্রতিবেদন আপনাদেরকে আরও দেখাবো, তবে তার আগে ছোট করে জানাতে চাই এই বাজেটে আপনাদের জন্য কি থাকছে। প্রথমেই বাজেটের আকার ইতিহাসের সর্বোচ্চ 9,38,000 কোটি টাকার একটা বিশাল বাজেট সরকার দিতে যাচ্ছে, এবং রাজনৈতিক সরকার সবসময় একটু চেষ্টা করে বিগত বছরের বাজেটের থেকে সামনের বছরের বাজেটটা যেন একটু বড় হয়, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু বিএনপি সরকারও হাঁটছে এবং তারা 9,38,000 কোটি টাকার একটা বড় বাজেট দিতে যাচ্ছে। এবং এই বাজেট কিন্তু বাংলাদেশের ইতিহাসে 55তম বাজেট। এবং যদি দেশের মোট জিডিপির শতাংশের হিসাব যদি বলি, মোট জিডিপির 13.73%, অর্থাৎ দেশের যে মোট দেশজ উৎপাদন, সেই উৎপাদনের প্রায় 14% কিন্তু বাজেট দিতে যাচ্ছে এবারে সরকার। এবং বাজেটের যে আগামী অর্থ বছর যে বাজেট আসছে নতুন বাজেটের দেশজ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেটা ঠিক করা হয়েছে 68,31,000 কোটি টাকারও কিন্তু বেশি। অর্থাৎ একটা উচ্চাভিলাষী বাজেটের দিকে সরকার আগাচ্ছে। অনেকগুলো চ্যালেঞ্জ, বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে, দেশের ভিতরে চ্যালেঞ্জ রয়েছে, সব মিলিয়ে বলতে গেলে সরকারকে খুব রয়ে শোয়ে চিন্তা ভাবনা করে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ নিতে হতে পারে। এবার যদি একটু জিডিপির টার্গেটের দিকে আগাই, নতুন অর্থ বছর অর্থাৎ 2026-27 আগামী অর্থ বছরের জন্য কিন্তু সরকার জিডিপির যে টার্গেটটা ঠিক করেছে সেটা 6.5% জিডিপির প্রবৃদ্ধি সরকার প্রত্যাশা করছে। তবে বিশ্বব্যাংক বলছে যে এই জিডিপি অর্জন বা জিডিপির প্রবৃদ্ধি হয়তো সর্বোচ্চ 4.6% পর্যন্ত পৌঁছাতে পারে, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF আরও কমিয়ে বলছে 4.3%-এর বেশি জিডিপি প্রবৃদ্ধি হবে না। কিন্তু সরকার বলছে 6.5%, অর্থাৎ 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন হতে পারে। তো এই দিকটা এখন দেখার বিষয় যে সরকার যে প্রবৃদ্ধি অর্জনের কথাটা বলছে সেটা আসলে আদৌ সম্ভব হবে কিনা সেটা সময় বলে দেবে। আমরা যদি একটু মূল্যস্ফীতির দিকে তাকাই, মূল্যস্ফীতিতেও কিন্তু সরকার একটা রয়ে শোয়ে চিন্তাভাবনা করছে, এবং মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চিন্তাভাবনা কিন্তু মূল্যস্ফীতিতেও করা হচ্ছে। বর্তমান মূল্যস্ফীতি 9.42%, অর্থাৎ 9.5% মূল্যস্ফীতি কিন্তু বর্তমানে চলছে। কিন্তু সামনের বাজেটে, সামনের অর্থ বছরে সরকার চাচ্ছে 7.5% মূল্যস্ফীতিতে নামিয়ে আনা, এবং এটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে বলেই কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছে। আর নতুন অর্থ বছরে চাল, ডাল, তেল সহ প্রায় অন্তত 7টি নিত্যপণ্যের কিন্তু উৎসে কর কমানোর চিন্তাভাবনা করা হয়েছে, যে কারণে কিন্তু এই অন্তত 7টি নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। তো একদিক থেকে আপনার পকেটে বাজার করতে গেলে পকেটে কিছুটা সাশ্রয়ের চিন্তাভাবনা কিন্তু অর্থমন্ত্রী করছে, আর অন্যান্য দিক থেকেও কিছু আপনার পকেট থেকে কাটার চিন্তাভাবনা কিন্তু সরকারের রয়েছে। অর্থাৎ দুই দিক থেকেই জনগণকে কিছুটা স্বস্তি এবং কিছুটা চাপে ফেলার একটা সম্ভাবনা কিন্তু সামনের অর্থ বছরে দেখা যাচ্ছে। যদি একটু আমরা বাজেট ঘাটতির দিকে যাই, 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট, অবশ্যই এই বাজেটে কিন্তু ঘাটতি রয়েছে। বাজেট ঘাটতির কথা বলতে গেলে 2,43,000 কোটি টাকার বেশি কিন্তু বাজেট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, যেটা মোট বাজেটের 25%-এরও বেশি কিন্তু বাজেট ঘাটতি রয়েছে। এবং এই বাজেট ঘাটতির বাদেও কিন্তু বাংলাদেশের উপরে একটা বৈদেশিক ঋণের চাপ রয়েছে, সেই চাপের সুদও কিন্তু পরিশোধ করতে হয়, এবং সুদ হার বাবদ কিন্তু প্রায় 1,27,000 কোটি টাকার মতো কিন্তু সরকারকে ঋণের সুদ পরিশোধ করতে হবে। অর্থাৎ সরকারকে আদায় করতে পারবে, বা এই 9,38,000 কোটি টাকার মধ্যে কিন্তু সম্পূর্ণ অর্থ সরকার আদায় করতে পারবে না। আদায় করার মতো অর্থ সরকারের হাতে সক্ষমতার মধ্যে রয়েছে 6,95,000 কোটি টাকা, এবং সেটাও অনেকাংশে একটু প্রশ্নবিদ্ধর জায়গা তৈরি করেছে প্রত্যেক বছরই, যে এই টার্গেটটা সরকার অর্জন করতে পারবে কিনা। এইবার যদি একটু আমরা যে বাজেট ঘাটতি রয়েছে 2,43,000 কোটি টাকার, সেখানে কোন অংশ থেকে সরকার আদায় করতে চায় সেদিকে যদি একটু যাই, অভ্যন্তরীণ খাত থেকে সরকার চাচ্ছে যে 1,27,000 কোটি টাকা সরকার আদায় করবে, এবং এটা কিন্তু পুরোটাই বলা যায় একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু বাজেট ঘাটতির অর্থগুলো থেকে যায়। এই অর্থ আদায় করা সম্ভব হবে কিনা। অভ্যন্তরীণ খাত থেকে যদি আরও 1,27,000 কোটি টাকা সরকার আদায় করতে চায়, তাহলে কিন্তু ব্যাংক ঋণের উপরে একটু নির্ভরতা, সরকারি নির্ভরতা কিন্তু বাড়বে, এবং বৈদেশিক ঋণের উপরে 1,11,000 কোটি টাকা কিন্তু সরকার নির্ভর করছে, যে বৈদেশিক ঋণ সরকার
পাবে এবং 5,000 কোটি টাকা সরকার চাচ্ছে যে অনুদানের মাধ্যমে সেটা সংগ্রহ করবে। এবার যদি একটু সরকারের আগামী অর্থ বছরে যে 6,95,000 কোটি টাকা যে সরকার আদায় করার চিন্তা ভাবনা করছে নিজস্ব খাত থেকে বা নিজস্ব সক্ষমতা থেকে, সেটা কোন খাত থেকে আসবে সেই চিন্তা ভাবনা যদি একটু করি, প্রথমে যেটা আসে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড, সরকারের সব থেকে বড় অঙ্গ বলা যায়, যা হচ্ছে রাজস্বের বেশিরভাগ অংশ কিন্তু এনবিআর সেটা জোগাড় করে থাকে এবং সেটা প্রায় মোট সরকারের টার্গেটের 87% কিন্তু রাজস্ব আদায় এনবিআর করে থাকে। এইবার 6,04,000 কোটি টাকার বেশি কিন্তু এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে এবং এনবিআর কিন্তু এই টার্গেটটা অর্জন করার জন্য কতটা সক্ষম সেই প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই উঠছে। এবারও এই প্রশ্নটা থাকবে এবং এনবিআর বহির্ভূত খাত রয়েছে কিছু, যেমন ভূমি কর রয়েছে, যে এই ভূমির জন্য বা ল্যান্ডের জন্য আপনি যে ট্যাক্সটা দেন সেটা রয়েছে, মোটরযান যেগুলো আমরা ইউজ করি সেই মোটরযানের উপরে ট্যাক্স, এ যাবৎ কিছু নন এনবিআর ট্যাক্স রয়েছে। এই খাত থেকে সরকার 66,000 কোটি টাকা হচ্ছে সংগ্রহ, 25,000 কোটি টাকা হচ্ছে সংগ্রহ করার চিন্তা ভাবনা করছে, যা মোট সরকারের রাজস্ব আদায়ের চিন্তা ভাবনার 4%। আর কর বহির্ভূত কিছু খাত রয়েছে, যেমন আমরা বিভিন্ন ফি সরকারকে দিয়ে থাকি, পাসপোর্ট বা ভিসার ফি সেগুলো, এবং ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন লাইসেন্স আমরা দিয়ে থাকি, এগুলোর যে ফি, এগুলো কর বহির্ভূত খাত। এই খাত থেকে সরকার 66,000 কোটি টাকার মতো আদায় করার চিন্তা ভাবনা করছে, যা মোট রাজস্ব লক্ষ্যমাত্রার 9%-র মধ্যে পড়ে। এইবার যদি একটু এনবিআর এর রেভিনিউয়ের দিকে তাকাই, যেহেতু এনবিআর এর উপরে একটা বিশাল বড় অঙ্কের রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে, এনবিআর কিভাবে এই টার্গেটটা অর্জন করবে? 6,04,000 কোটি টাকার টার্গেট এনবিআরকে দেওয়া হয়েছে, যার মধ্য থেকে আয়কর থেকে এনবিআর আদায় করার চিন্তা করছে 37%-র মতো শুল্ক বা ভ্যাট, এবং ভ্যাট থেকে 37% আদায় করতে চাচ্ছে রাজস্ব, এবং শুল্ক থেকে চাচ্ছে 26%-র মতো আদায় করতে। এইবার যদি আসি আমরা, জনগণের বা সবার একটা চিন্তা ভাবনা থাকে যে সরকার এইবার উন্নয়ন প্রকল্পে কতটা বাজেট দিতে পারে বা উন্নয়ন প্রকল্প কতটা বাস্তবায়ন হতে পারে। তো একটু যদি এডিপির দিকে আসি, অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচির দিকে আসি, সরকার এইবার 1150-টির মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারে সামনের অর্থ বছরে, যার জন্য সরকার বরাদ্দ দিয়েছে 1,90,000 কোটি টাকা। কিন্তু পুরো এডিপির যদি আকারটা বলি, 3 লাখ কোটি টাকার বেশি কিন্তু পুরো এডিপির আকার, অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3 লাখ কোটি টাকার বেশি সরকার বরাদ্দ রেখেছে, যার মধ্যে থেকে 1 লাখ কোটি টাকার বেশি রয়েছে থোক বরাদ্দ। থোক বরাদ্দটার হিসাব বাজেটে দেয়া হয় না, সেটা সরকারের হাতে রেখে দেয়া হয়। সময়ে সময়ে যখন কোনো রাজনৈতিক এমপিদের প্রয়োজন পড়ে, তাদের আসনে কোনো কাজ করার জন্য বা অন্যান্য খাতে কোনো উন্নয়ন প্রকল্পের কাজের জন্য প্রয়োজন হয়, ওই সময়টাতে থোক বরাদ্দ থেকে এই 1 লাখ কোটি টাকার বেশি যে থোক বরাদ্দ রয়েছে, এখান থেকে সরকার খরচ করে থাকবে। তবে এই যে 1150টি প্রকল্পের কথা বললাম, এটার জন্য 1,90,000 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে, এবং এর মধ্যে থেকে সবথেকে মজার বিষয় হচ্ছে, এর মধ্যে থেকে সবথেকে বেশি ব্যয় নির্ধারণ করা হয়েছে 43,000 কোটি টাকা ভবন নির্মাণের পেছনে সরকার ব্যয় করবে। এবং ভবন নির্মাণের নিয়ে একটা প্রশ্ন সবসময়ই থাকে, একটা সমালোচনা সবসময়ই থাকে যে প্রত্যেক অর্থ বছরেই ভবন নির্মাণের পেছনে বা সরকারি বিভিন্ন ভবন থাকা সত্ত্বেও নতুন নতুন ভবনের পরিকল্পনা করা হয়। এবারেও কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবথেকে বেশি বরাদ্দ 43,000 কোটি টাকার বেশি কিন্তু ভবন নির্মাণের পেছনে দেওয়া হচ্ছে। তো দর্শক, আমরা চেষ্টা করলাম যে ছোট করে বা এক ঝলকে আপনাদেরকে এবারের আগামী বাজেট যেটা হতে চলেছে 26-27 অর্থ বছরের যে বাজেট, সেখানে আপনার পকেট থেকে কেমন টাকা খসতে পারে এবং আপনার জন্য কতটা স্বস্তি আসতে পারে সেটার একটা ছোট উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাজেটের আরও কিছু খবর আপনাদেরকে জানাবো, সরাসরি চলে যাচ্ছি আরও কিছু প্রতিবেদন আপনাদেরকে জানাতে। বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়লেও জনগণকে বাজেটের মাধ্যমে কিছুটা স্বস্তি দিতে চায় সরকার। কিছু নিত্যপণ্যের উৎসে কর কমানো হতে পারে, এতে বাজারে কমতে পারে পণ্যমূল্য। এছাড়া স্থানীয় শিল্প সুরক্ষায় কর ছাড় আসতে পারে, যাতে বাজারে কমতে পারে দেশে উৎপাদিত মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দাম। বিপরীতে বাড়তে পারে আমদানি করা প্রযুক্তি সহ প্রসাধনীর মূল্য।
বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেদিকে। জ্বালানি তেল, এলপিজি আর বিদ্যুতের দাম বাড়ায় জীবনযাপন ব্যয় বাড়লেও এবারে বাজেটে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারের প্রথম বাজেটে কমতে পারে চাল, ডাল, তেল সহ অন্তত 7টি নিত্যপণ্যের দাম। এতে গৃহকর্তা বাজারে গিয়ে যেমন স্বস্তি পাবেন, তেমনি গৃহকর্ত্রীকে স্বস্তি দিতেও তৎপর প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রী। কমিয়ে আনা হতে পারে রসুই ঘরের ইন্ডাকশন চুলা কিংবা ব্লেন্ডারের দাম। তবে আমদানি করা প্রসাধনী ব্যবহার করলে ছাড় দেবেন না অর্থমন্ত্রী। দাম বাড়ার প্রস্তাব আসতে পারে বাজেটে। চুলায় যখন চা গরম হচ্ছে তখন গৃহকর্তা হয়তো তার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত। অন্যদিকে বাচ্চারা টিভিতে কার্টুন দেখছে আর খেলছে। দেশীয় কোম্পানির উৎপাদিত এসব ইলেকট্রনিক্স পণ্যের দামও কমতে পারে নতুন বাজেটে। ঘর থেকে বেরিয়ে পরিবার সহ কোথাও যাবেন, সেখানে যদি ব্যবহার করা হয় বৈদ্যুতিক যানবাহন, তাতেও মিলবে সুবিধা। কারণ নতুন বাজেটে অর্থমন্ত্রী বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্রাক, মোটরবাইক এবং চার্জিং স্টেশনের দাম ও খরচ কমিয়ে আনতে পারেন। তেল চালিত বাসে স্বস্তি দেবেন অর্থমন্ত্রী। পরিবহন ভাড়ায় কমিয়ে আনা হতে পারে উৎসে কর। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর জ্বালানি সংকট যখন তীব্র, তখন বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আরও উৎসাহী করতে সোলার পাওয়ারের সব উপকরণে দেয়া হতে পারে বড় ধরনের কর ছাড়। নগরে পানিবাহিত রোগের প্রকোপ বেশি হওয়ায় বিশুদ্ধ পানি প্রাপ্তির খরচ কমাতে ওয়াটার পিউরিফায়ারের দামও কমিয়ে আনতে পারেন অর্থমন্ত্রী। তবে অসুস্থ হয়ে গেলেও যেন খরচ বেশি না হয়, সেজন্য চিকিৎসা সেবায় ব্যয় কমিয়ে আনার উদ্যোগ থাকছে। দাম কমতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স, ক্যান্সারের ওষুধ সহ বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামালের দাম। কমতে পারে জীবন রক্ষাকারী অন্যান্য আরও ওষুধের দাম। নিত্যপণ্যের প্রতি মুহূর্তে মোবাইল ছাড়া এখন চিন্তাই করা যায় না। এ খাতে তাই ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী। সিম কার্ড কর কমতে পারে 300 টাকা। কমানো হতে পারে মোবাইল নেটওয়ার্কের উৎসে করও। শিল্পের কাঁচামাল আমদানিতেও উৎসে কর কমতে পারে। এর ফলে কমে আসবে উৎপাদন খরচ, যার সুফল স্থানীয় পণ্যের দামে যেমন মিলবে, তেমনি রপ্তানি পণ্যের উৎপাদন খরচ কমে বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা। এদিকে রিফাইনারির সরবরাহ করা জ্বালানি তেলের উৎসে করও কমতে পারে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে। অন্যদিকে বন্ধুরা মিলে পার্টি করলে বাড়তি খরচ তো গুনতেই হবে। তাই তো সিগারেটের দাম প্যাকেট প্রতি বাড়তে পারে 5 থেকে 7 টাকা। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। যেখানে যদি থাকে কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। একটু বেশি অর্থ জমিয়ে গৃহ নির্মাণ করতে যাবেন, সেখানেও এবার একটু বাড়তি খরচের মুখে পড়তে হবে। কারণ বিদ্যুতের দাম বাড়ার ফলে টন প্রতি স্টিলের দাম 3,500 টাকা বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই দাম আরও বাড়িয়ে দিতে পারে বাজেটে আসা কর প্রস্তাব। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট প্রসঙ্গে আরও বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন বার্তা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার। ফরহাদ, এবারের বাজেট সামগ্রিকভাবে কেমন দেখছেন? কেমন হতে পারে বাজেট, এবং সেখানে কতটা মানুষকে স্বস্তি দিতে পারে এবং কতটা মানুষের উপরে চাপ সৃষ্টি করতে পারে, কেমন দেখছেন? জি তামজিদ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এমন এক সময় এবার বাজেট আসতে যাচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইতিমধ্যেই একটা বড় ধরনের চাপের ভিতরে আছে। আপনারা জানেন যে বিগত 15-16 বছরে অর্থনীতির যে পরিস্থিতি, সেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখতে পেয়েছিলাম। তো সেই একটা দুর্বল অর্থনীতির উপরে যখন এই সরকার সেই দুর্বল অর্থনীতিকে উত্তরাধিকার সূত্রে পেল, এরপরে নতুন সরকার যখন দায়িত্ব নেওয়া হলো, তখন শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্য যুদ্ধ। যার ফলে আপনারা জানেন যে বিশ্বজুড়েই যে সাপ্লাই চেইন থেকে শুরু করে জ্বালানি, এলপিজি এবং অন্যান্য যে সমস্ত পণ্য আছে, সেগুলোর দাম বেড়ে গেছে এবং বাধ্য হয়ে বাংলাদেশেও সেগুলো বাড়াতে হয়েছে। তো সব মিলিয়ে অবস্থাটা এরকম, অর্থমন্ত্রী যখন বাজেট দিতে যাচ্ছেন তখন আসলে ভোক্তাদের উপর এমনিতেই ভোক্তারা প্রচণ্ড চাপের ভিতরে আছেন। বাজারে পণ্যের দাম বেশি, সেবার দাম বেশি, এই একটা পরিস্থিতিতে তারা আছেন। তবে এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে এবারের বাজেটে এই যে ভোক্তারা যে চাপের ভিতরে আছেন, তার থেকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। উনি বড় যে কাজটি করবেন বলে ধারণা করা হচ্ছে, সেটা হচ্ছে যে নিত্যপণ্যের প্রায় 60টি নিত্যপণ্যের উৎসে কর কমানোর একটা ঘোষণা আসতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর ফলে যেটা হবে যে যারা নিত্যপণ্যগুলো সরবরাহ করেন, সেই সরবরাহ পর্যায়ে আসলে ব্যবসায়ীদের একটা অংশের খরচ কমে আসবে।
তো এই খরচটা কমে আসার পরে যদি এটা একদম রিটেইল পর্যায়ে মানে খুচরা পর্যায়ে যদি ভোক্তা পর্যায়ে এসে যদি এটার প্রভাবটা পড়ে ইতিবাচক প্রভাব, তাহলে আশা করা যায় যে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন। তবে বাংলাদেশের বাস্তবতা যেটা হলো যে ব্যবসায়ী এন্ডে বা উৎপাদক এন্ডে সরকার নানা রকমের কর ছাড় সুবিধা দিলেও শেষ পর্যন্ত সেটা দেখা যায় যে ভোক্তা পর্যায়ে এসে আর সেই সুবিধাটা পাওয়া যায় না। কিন্তু আমরা আশা করি যে এবার অন্তত এই বিষয়টা প্রতিফলিত হবে বলে আশা করা যায়। বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে বিনিয়োগ বা কর্মসংস্থান। সরকার বাজেটে কত কর্মসংস্থান তৈরি করবে এই বাজেটের মাধ্যমে, সেটাই আসলে সবচেয়ে বড় দেখার বিষয় এবং দিন শেষে মানুষ সেটাই দেখতে চায়। আপনি থেকে শুরু করে যারা সাধারণ জনগণ আছেন তারা চান হচ্ছে যে তারা বাজারে গিয়ে যত সম্ভব কম অর্থ ব্যয় করে তারা বাজার করবেন এবং একই সঙ্গে তারা তাদের আয় বৃদ্ধি তথা কাজের সুযোগ চান। তো এখানে অর্থমন্ত্রী যেই পলিসিটি নিতে পারেন বলে শোনা যাচ্ছে যে উনি ইতিমধ্যেই দেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্স পণ্য সহ আরও কিছু পণ্যের উনি ব্যয় কমিয়ে আনার ঘোষণা দিতে পারেন, মানে উৎপাদন পর্যায়ে ব্যয় কমিয়ে আনার। তো এতে করে যেটা হবে যে এই সমস্ত প্রতিষ্ঠান যারা আছে তারা তাদের আরও বেশি উৎপাদনে উৎসাহী হবে, কারণ ব্যয় কমার ফলে বিক্রি বাড়ার একটা সম্ভাবনা আছে। তো সেখানে উৎপাদন যখন বাড়বে তখন তার স্বাভাবিকভাবেই আরও বেশি লোকবলের প্রয়োজন হবে। অনেক কোম্পানি হয়তো ইউনিট বাড়াবে, তার প্রোডাকশন ইউনিট, সেই ক্ষেত্রে হয়তো কিছু মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও যে শিল্পের কাঁচামাল, সেই কাঁচামালও মানে ট্যাক্স কমিয়ে আনার শিল্পের কাঁচামালের ট্যাক্স কমিয়ে আনার একটা ঘোষণা থাকতে পারে। এর ফলে একই ধরনের কর্মসংস্থান সৃষ্টির যে ইতিবাচক প্রভাব সেটা পড়বে বলে আশা করা যাচ্ছে। তবে এবার বাজেটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা রাজস্ব আয় এবং ঋণ পরিশোধের ব্যয় এবং হচ্ছে ভর্তুকির চাপ। তো এই তিনটিকে সামাল দিয়ে অর্থমন্ত্রী আসলে কতটুকু স্বস্তিদায়ক একটা বাজেট দিতে পারবেন আগামীকালকে আমরা সেটার জন্য অপেক্ষা করব এবং দেশের মানুষও অপেক্ষা করছে। আশা করা যাচ্ছে যে সবাইকে স্বস্তি দেওয়ার মতো একটি বাজেট নতুন অর্থমন্ত্রী তার প্রথম বাজেটের মাধ্যমে দিতে পারবেন বলে সবাই আশা করছেন। তামজিদ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। আশা করছি যে মানুষকে এখানে স্বস্তি দেওয়া সম্ভব হবে। দর্শক, বাজেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের বার্তা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, এবং তিনি আমাদেরকে বেশ কিছু বিষয় এখানে তুলে আনলেন, যেখানে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ, চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান। নতুন সরকারের সামনে কিন্তু এই চ্যালেঞ্জগুলো রয়েছে যে তাদেরকে বাস্তবায়ন করতে হয়তো বা কিছুটা বেগ পেতে হতে পারে। দর্শক, এই মুহূর্তে সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি বা পরিবেশও গড়ে তুলতে হবে। আগামী কয়েকদিন পরে আমাদের বাজেট আমরা উপস্থাপন করব, এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। তারই অংশ হিসেবে মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে বা করতে পারে। মাননীয় স্পিকার, রফতানি উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশের থেকে রফতানি আমাদের যত বৃদ্ধি পাবে, আমরা যেরকম বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমরা আরও
অনেক বেশি মানুষের জন্য কাজ করতে পারবো। সেজন্য এই মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানির উদ্দেশ্যে আমদানি ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার জন্য অনেকগুলো পদক্ষেপ মাননীয় স্পিকার গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠানসমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরও সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে এবং সকল আমদানিকারকদের জন্য সময়সীমা নির্বিশেষে এলসি ব্যতীত চুক্তির মাধ্যমে আমদানির সুযোগও রাখা হচ্ছে মাননীয় স্পিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO চুক্তি বাস্তবায়ন এবং ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাননীয় স্পিকার, এর মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ এখানে বর্ণনা করা আছে, তবে যেহেতু এগুলো অনেক লম্বা সেই জন্য আমি অনুরোধ করব এই বিষয়গুলো পঠিত বলিয়া গণ্য করা হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশটি পঠিত বলিয়া গণ্য হলো। মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, জাতীয় সংসদে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পুরনোতে চাপ, নতুনে ত্রিমুখী চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি সামনে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এখন সেই প্রকল্পগুলোর ঋণ, সুদ ও আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। ফলে নতুন মেগা প্রকল্প নেয়ার আগে তৈরি হয়েছে বড় ধরনের দ্বিধা। বিস্তারিত মাহাবুল ইসলামের রিপোর্টে। উন্নয়নের গল্প লিখতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, দেশের অবকাঠামো বদলে দিতে নেওয়া হয়েছিল একের পর এক মেগা প্রকল্প। কিন্তু সেই উন্নয়নের গল্পে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়, অস্বাভাবিক ব্যয়, কালক্ষেপণ আর অনিয়মের অভিযোগ, যে কারণে সরকারের পরিচালন ব্যয়ের প্রধান খাত হয়ে উঠেছে ঋণের বিশাল অঙ্ক। দ্রুত বাস্তবায়নের নামে বিশেষ সুবিধা দিয়ে ফাস্ট ট্র্যাকে আনা হয় 10টি মেগা প্রকল্প। লক্ষ্য ছিল দ্রুত উন্নয়ন, কিন্তু সেই তাড়াহুড়োর সুযোগেই তৈরি হয়েছে জবাবদিহিতার বড় শূন্যতা। অন্তর্বর্তীকালীন সরকারের পর্যবেক্ষণে বড় 4 মেগা প্রকল্পে উঠে এসেছে অন্তত 40,000 কোটি টাকার অনিয়মের অভিযোগ। ফাস্ট ট্র্যাক প্রকল্প না বলে এটাকে ফাস্ট ট্র্যাক দুর্নীতির সুযোগ হিসাবে বলে ধরে নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সেটাই ঘটেছে বাস্তবে। এই ধরনের ফাস্ট ট্র্যাক দুর্নীতি আর না হয়, এটি নিশ্চিত করাটা আমি মনে করি সরকারের দায়িত্ব। এই যখন আগের মেগা প্রকল্পগুলোর বাস্তবতা, তখন গুরুত্বপূর্ণ হলেও নতুন করে মেগা প্রকল্প হাতে নিতে পেছন ফিরে তাকাতে হচ্ছে বিএনপি সরকারকে। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতির মধ্যে প্রকল্প নিয়ে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি তারা। প্রথমত, পূর্ববর্তী মেগা প্রকল্পগুলোর বিপুল ঋণ ও সুদ পরিশোধের চাপ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক দরদাতাদের কঠোর শর্ত, বাড়তি নজরদারি এবং উচ্চ সুদহার। তৃতীয়ত, নতুন অর্থায়নে উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান। বাংলাদেশের উন্নয়নের বড় সহযোগী জাইকা ঋণের সুদহার এরই মধ্যে 2.35% থেকে বাড়িয়ে করেছে 3.05%, যা গত 15 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একটা বিশাল ভূমিকম্পের পরে এই সরকার এসছে, সুতরাং কি কি হয়েছিল এবং বাংলাদেশে কি কি ধরনের দুর্নীতি ব্যাপক হারে হলে পরে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, এগুলি কিন্তু আমাদের বর্তমান সরকারের স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে আছে। সুতরাং এটাই তাদেরকে গাইড করবে। শুধু মেগা প্রকল্পই নয়,
নতুন সরকারের প্রথম 100 দিনে একনেক সভায় পুরনো ও সংশোধিত প্রকল্পগুলোই অনুমোদন হয়েছে। নতুন প্রকল্প নেওয়া হয়েছে হাতে গোনা কয়েকটি। একদিকে পুরনো প্রকল্পের ঋণ, অন্যদিকে অনিয়মের দায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থায়নের অনিশ্চয়তা। ফলে নতুন মেগা প্রকল্পের পথে সরকারের সামনে শুধু আর্থিক সংকট নয়, রয়েছে আস্থা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের সঙ্গে। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, বাজেট নিয়ে আজ আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আগামীকালকে বাজেট দেয়া হবে এবং নতুন অর্থ বছরের নানামুখী চ্যালেঞ্জ নিয়ে বাজেট আসতে চলেছে। তো প্রথমে যে প্রসঙ্গটা আসতে চায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটা কি আসলে সরকার পূরণ করতে পারবে? অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। দেখুন, বাজেট মানে তো আসলে সাধারণ মানুষের কাছে আসে হচ্ছে কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এই প্রশ্নটা। যদিও বাজেট কেবলমাত্র দাম কমা এবং বাড়ার ব্যাপার না, আপনি যেটা বললেন সাধারণ মানুষের জায়গা থেকে যদি আমরা দেখি যে আসলে মূল্যস্ফীতি আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় একটা উদ্বেগের জায়গা। সব সমাজের সব স্তরের মানুষ এটাতে প্রভাবিত হয়, কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয় হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ কিংবা যারা একটা নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের জীবনযাপন মারাত্মক রকমভাবে প্রভাবিত হয়। এখন পর্যন্ত সরকারি হিসেবে যে মূল্যস্ফীতি আছে সেটা 8-এর নিচে আছে। যদিও এটা সরকারি হিসাব এবং এই হিসাব নিয়ে অনেকের প্রশ্ন আছে, এবং একই সাথে আমরা যে বাজেটটা দেখছি সেই বাজেটের যতটুকু শোনা যাচ্ছে তাতে একটা বড় আকারের বাজেট আসবে, তার মানে সরকারি ব্যয় বাড়বে। আর সরকারি যদি ব্যয় বাড়ে তাহলে তার প্রভাব আবার বাজারে মূল্যস্ফীতির উপরে পড়বে। কিন্তু যে ব্যয়টা বাড়বে সেই ব্যয়টা বাড়ার জন্য আমাদের তো আয়ের সংস্থান করতে হবে। সেই আয়ের সংস্থানের জায়গাটা হচ্ছে রাজস্ব সংগ্রহ। তো রাজস্ব সংগ্রহে বাংলাদেশের যে প্রধান প্রতিষ্ঠান এনবিআর, তাদের যে ট্র্যাক রেকর্ড, অর্থাৎ আমরা প্রতি বছরে বাজেটে যে নির্ধারিত লক্ষ্য থাকে সেই লক্ষ্যের পূরণের কোনো ইতিহাস আমরা দেখি না, অর্থাৎ পূর্ণভাবে যে অর্জন হয় সেটার কোনো রেকর্ড আসলে নেই। ফলে এবছরও সেটা হবে না। ফলে আমরা সবসময় যা দেখছি যে একটা ঘাটতি বাজেট থাকে, অর্থাৎ সরকার তার রাজস্ব থেকে পুরোটা ব্যয় সংস্থান করতে পারে না, ফলে তাকে আভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহ করতে হয়। তো সেই বিবেচনাতে এবারও যে চ্যালেঞ্জের জায়গাগুলো বড় আছে, আপনি দেখবেন যে রাজস্ব সংগ্রহটা হবে কোথা থেকে। হওয়ার প্রধান জায়গাটা হচ্ছে যে উৎপাদনশীল খাত, অর্থাৎ যত আমাদের পণ্য উৎপাদিত হবে সেখান থেকে আমাদের যে পরোক্ষ কর ভ্যাট সেটা সংগ্রহ হয়, আর মানুষের আয়কর। তো আয়করের জায়গাতে আমাদের এনবিআর এর রেকর্ড আরও পুয়ার, অর্থাৎ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা অনেক কম থাকে। তো সেখানে আমাদের আয়কর সংগ্রহের যে পদ্ধতি নিয়ে প্রচুর প্রশ্ন, অর্থাৎ তার দক্ষতা নিয়ে প্রশ্ন, সেখানে দুর্নীতি এবং সেখানে আয় করের বাইরে প্রচুর করযোগ্য মানুষ থেকে যাচ্ছে, তাদেরকে করের আওতায় আনা যাচ্ছে না, সেটা একটা সংকট। এবং যারা কর দিতে পারেন যতটুকু, তারা ততটুকু দিচ্ছেন না, সেখানে একটা সংকট। ফলে সব মিলিয়ে আয়কর সংগ্রহের জায়গাতে খুব বেশি উচ্চাশা করার আমি কোনো বাস্তবসম্মত কারণ দেখছি না। ফলে ওখানে একটা ঘাটতি থাকবে। এবং ভ্যাট সংগ্রহের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা পূরণ যেহেতু আগে হয়নি, এবার যদি প্রবল প্রচেষ্টা থাকে তাহলে হয়তো আমরা কাছাকাছি যেতে পারি, কিন্তু ওখানেও পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা সে ব্যাপারে আমি এখনো যথেষ্ট আশাবাদী হতে পারছি না। বিগত সময়গুলোতেও সরকার আশাবাদী হয়ে বাজেট দিয়েছে, আশাবাদী হয়ে লক্ষ্যমাত্রা দিয়েছে, সেই আশা পূরণ হয়েছে কিনা সেটাই প্রশ্নের বিষয়, এবং এই সরকারও আশাবাদী সামনের লক্ষ্যমাত্রা নিয়ে। এবার যদি একটু আসতে চাই উন্নয়ন প্রকল্পে যে বাজেট বরাদ্দটা দেয়া হচ্ছে সেটার অর্থের যোগান এবং যে প্রণোদনাগুলো সরকার দেওয়া হয় বা যে ভর্তুকিগুলো সরকার দিয়ে থাকে, সেই ভর্তুকির অর্থের যোগান সব মিলিয়ে আসলে কতটা বাস্তবায়ন সম্ভব হবে? দেখুন, আমাদের বাজেটটা যেরকম আকারেই দেয়া হোক, এবার যতটুকু শোনা যাচ্ছে প্রায় 9.5 লক্ষ হাজার কোটি টাকার মতন কাছাকাছি একটা বাজেটের আকার আসছে। তো এই বাজেটের আকার আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে প্রয়োজন আমাদের, সেই বিবেচনাতে আসলে এই আকার কোনোভাবেই যথেষ্ট আকার না। অর্থাৎ বড়
আমাদের হতে হবে, আমাদের আরও বড় বাজেট দরকার, আমাদের সরকারি ব্যয় আরও অনেক বেশি দরকার, আমাদের অবকাঠামোতে উন্নয়ন দরকার, আমাদের যেটা বললেন যে আমাদের যে সমস্ত উন্নয়ন প্রকল্প সেখানে আমাদের বাজেট দরকার। কিন্তু এই উন্নয়ন প্রকল্পের একটা প্রধান জায়গাটা হচ্ছে যে সরকার কী কী ইশতেহার দিয়েছে সেটা দেখা। তবে সেক্ষেত্রে একটা বড় রকমের কর্মসূচিগুলো তো যাবে, ধরা যাক আমাদের খাল খনন কর্মসূচিতে যাবে, তার যে ফ্যামিলি কার্ড আছে, যে প্রস্তাব, যে কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলোতে যাবে। এর বাইরে আমাদের আরও বড় উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে। তো সেই জায়গাতে টাকা আমাদের যোগান যদি না দিতে পারি তাহলে যেটা হবে যে অর্থাৎ যেগুলো চলমান মানুষের একটা একেবারে নিম্ন আয়ের মানুষ কিংবা প্রান্তিক মানুষকে যদি আমরা এই সমর্থনটা না দিই, বাজেটের সাপোর্টটা যদি না দিই, তাহলে দারিদ্র্যসীমার নিচেই চলে যাবে। ফলে সরকারকে এই কাজটা করতে হবে। আবার সরকারের অন্যান্য যে সমস্ত অর্থাৎ অবকাঠামোতে যে উন্নয়ন, যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা যদি না করে তাহলে আমাদের শিল্পায়ন সহ অন্যান্য জায়গাগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। ধরা যাক আমাদের বিদ্যুৎ খাতে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে ভর্তুকি, এই ভর্তুকিটা না দেওয়ার কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে যদিও দাম বাড়িয়েছে, এই দাম বাড়ানোর ফলেও কিন্তু ভর্তুকির জায়গায় যে কমে আসবে তা না। কারণ আমাদের যেহেতু আমদানি নির্ভর জ্বালানি খাত, ফলে সেক্ষেত্রে বিদেশে দাম বাড়ার ফলে আমাদের ওইখানে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা দিয়ে আমাদেরকে আসলে এই আমদানিটা করতে হবে। ফলে সরকারকে এখানে ভর্তুকিটা কন্টিনিউ করা ছাড়া আসলে আমি কোনো উপায় দেখছি না। ফলে এই উন্নয়ন খাত অর্থাৎ অবকাঠামো উন্নয়নের জায়গা এবং আমাদের ভর্তুকি, যেমন কৃষিতে ভর্তুকি দিতে হবে, এইটা আমরা কোনোভাবে এখানে কমিয়ে আনার সুযোগ নেই। তাহলে এই ভর্তুকির খাতগুলোকে যদি আমাদের সচল রাখতে হয় তাহলে সরকারের অর্থের সংস্থান করতে হবে। সেই করার একটা অন্যতম জায়গা হচ্ছে রাজস্ব থেকে আমরা দেখলাম যে সরকারের মূল ব্যয়টা চলে যায় পরিচালন ব্যয়। তারপরেও রাজস্বর যে পরিচালন ব্যয় মিটিয়ে যে টাকাটা উদ্বৃত্ত থাকে সেইটা আমার উন্নয়ন খাতে দিতে হবে। এছাড়া সরকার আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয় এবং বৈদেশিক যে সমস্ত অনুদান সংগ্রহ করে। তো অনুদান সংগ্রহের পরিমাণ তো ক্রমশ কমছে, প্রতি বছর কমছে। গত 10 বছরের যে প্রবণতা, সেক্ষেত্রে প্রতি বছর আমাদের অনুদান অর্থাৎ যে টাকাটা ফেরত দিতে হবে না সেই রকম টাকার পরিমাণ ক্রমশ কমছে। ফলে তাহলে কি করতে হবে? আমাদেরকে ঋণ নিতে হবে। এখন ঋণ নেওয়ার উৎস অবশ্যই যেমন IMF-এর কাছ থেকে আমরা ঋণ চাচ্ছি, তার কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলো যদি আমরা প্রতিপালন না করতে পারি তাহলে ওই শর্তটা আমরা পাবো না। তার বিকল্প কি থাকলো? তাহলে আমরা আভ্যন্তরীণ উৎস অর্থাৎ আমাদের যে ব্যাংকিং খাত আছে সেখান থেকে অর্থ ধার করা। তো সেখান থেকে অর্থ যদি ধার করে সরকার, তাকে করতে হবে, কিন্তু সেটার আবার তখন আমার যে বেসরকারি খাতে যে বিনিয়োগটা হয় সেই বিনিয়োগের উপর টান পড়বে। অর্থাৎ টাকা আছে আমার 100 টাকা, সরকার ওখান থেকে 40 টাকা নিয়ে গেলে বাকি থাকছে 60 টাকা। এই 60 টাকা তখন বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে যাবে। আর বেসরকারি খাতে যদি বিনিয়োগ না হয় তাহলে আমদানি রপ্তানি থেকে যে আয় আসে অর্থাৎ যে ট্যাক্সটা আসে, যে ট্যারিফটা আসে, সেখানে আবার সরকারের আয় কমে যাবে। ফলে এই যে চক্রটা আছে, এই চক্রটার মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে এটাকে ম্যানেজ করতে না পারলে এবং এটার বন্টন না করতে পারলে, এবং তার চেয়েও বড় প্রশ্নটা হচ্ছে যে যতটুকু ব্যয় আমরা করছি না কেন, সেই ব্যয়ের যদি আমরা এফিশিয়েন্টলি না করতে পারি, অর্থাৎ ওখানে যে অপচয় এবং দুর্নীতি দিয়ে সরকারি অর্থ বেরিয়ে যায় সেটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের এই টানাটানির সংসারে অনেক বড় বিপদ হবে। আপনার এই ব্যয়ের এফিসিয়েন্সি নিয়ে একটা প্রশ্ন মাথায় চলে আসলো। এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3 লাখ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 1 লাখ কোটি টাকার বেশি থোক বরাদ্দ, এবং যেটা পরবর্তীতে খরচ করা হবে, যেটার হিসেব আমরা সহসা পাই না। এবং যেই বাদবাকি যে উন্নয়ন প্রকল্পের জন্য দেয়া রয়েছে 2 লাখ কোটি টাকার কাছাকাছি, সেখান থেকে সব থেকে বেশি বরাদ্দ পাচ্ছে ভবন নির্মাণের ক্ষেত্রে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক প্রবণতা। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই যে আমরা আপনাদের মিডিয়াতে কোনো কাগজে এবং টেলিভিশনে একাধিক রিপোর্ট দেখলাম যে রাজশাহীতে আপনার একটা প্রায় 300 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, এটা গত 4.5 বছর আগে এটার নির্মাণ সম্পন্ন হয়েছে। এটা এভরিথিং ইজ রেডি, যেটা হ্যান্ডওভার, কিন্তু কেউ এটা হস্তান্তর করার জন্য কেউ নেই। অর্থাৎ কার কাছে এটা দিবে, যে কর্তৃপক্ষ, যে কন্ট্রাক্টর এটা করেছেন, তারা কাউকে খুঁজে পাচ্ছে না, অর্থাৎ কেউ এটা নিচ্ছে না। বিশাল ভবনের আগে কিন্তু সেখানে জমি অধিগ্রহণ করতে হয়েছে, সেখানে আমার বিদ্যুৎ ব্যবস্থা করতে হয়েছে, লিফট বসাতে হয়েছে, ইত্যাদি করা হয়েছে। কিন্তু হাসপাতালটাকে চালু করার জন্য যে মূল জায়গা, সেটা হচ্ছে আমার ডাক্তার লাগবে, আমার ল্যাবরেটরি লাগবে, আমার ইকুইপমেন্টস লাগবে, আমার ওষুধ লাগবে, সেই জিনিসগুলোর কোনো সংস্থান করা হয়নি। এটা আমরা গোপালগঞ্জে দেখেছি, এটা আমরা জামালপুরে দেখেছি, রাজশাহীতে দেখেছি। এটা একটা ছোট স্টাডি আমরা করেছিলাম, সেখানে মোট দেখা গেছে 38টি ভবন তৈরি করা হয়েছে আমাদের
আমাদের উন্নয়ন প্রকল্পের আওতায়, কিন্তু কোনো রকমে সেগুলোকে ফাংশনাল করা যায়নি। তার মানে এই পুরো টাকাটাই কিন্তু অপচয়, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন কস্ট যাচ্ছে। আমরা রাজশাহী রিপোর্টে দেখলাম সেখানে মাদকের আড্ডা হচ্ছে, সেখানে লিফটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লাইটগুলো চুরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা প্রতিদিন এটা থেকে ডেপ্রিসিয়েট করছে, এটা থেকে অপচয় হচ্ছে। তার মানে আমি রাজস্ব ব্যয় করে তৈরি করলাম কিন্তু সেটাকে কোনো কাজে লাগালাম না। তো এটাতে এখানে যে রাজনৈতিক অর্থনীতিটা আছে, যদি ভবন না করেন তাহলে এই নতুন যে সরকার এখন যে দল সরকার চালাচ্ছে তাদের যারা উপকারভোগী আছে, তাদের যারা সমর্থক আছে, তারা কন্ট্রাক্ট পাবে না, কন্ট্রাক্ট না পেলে তারা দলের কাজ কেন করবে? অর্থাৎ এক্ষেত্রে বিরাট রকমের অপচয়ের সম্ভাবনাটা আছে। তো আমরা আশা করেছি, এখন আশা করতে চাই যে সরকার এই পুরনো প্রবণতা থেকে বেরিয়ে আসবে। এই বিএনপি তারা যে নতুন নতুন কিছু প্রবণতা দেখাচ্ছে, আমরা এই জায়গাটা তো নতুন প্রবণতা দেখতে চাই, যে কাজটা দরকার, যে প্রকল্পটি আদতে আমার দরকার, অর্থাৎ যেটি ভায়াবল, এটা করার আগে আমাকে একটা তার ভায়াবিলিটি স্টাডি করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, সেই স্টাডিতে আদতে যেটা প্রয়োজন সেই জায়গাটাতেই কেবলমাত্র বিনিয়োগ করা দরকার। মানে যখন আপনি খুব, এখনকার সময়টা তো ধরেন 2018-19 সালে আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা ছিল সেরকম নাই, কিন্তু ফলে এখন আমরা অনেক বড় রকমের চ্যালেঞ্জে আছি, অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা একেবারে সুতার উপর দিয়ে হাঁটার মতন অবস্থা। এখন আসলে এইসব অপচয় করাটা আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবো না, এবং আমার আপনার ক্ষতি তো হবেই, দেশের ক্ষতি তো হবেই। যারা দেশ চালাচ্ছে তারাও ক্ষতির বাইরে থাকবে না, যে দল এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তারাও এই ক্ষতির বাইরে থাকবে না। ফলে সবার জায়গাটাই যদি আমরা দেখি তাহলে এইবার আসলেই দক্ষতাটা দরকার, আসলে এখানে মুন্সিয়ানা দেখানো দরকার। আমাদের প্রত্যাশা থাকবে আগামীকালকের বাজেট যেটা আসতে চলেছে, সেই বাজেট আসলে জনপ্রত্যাশা, জন আশা, জন আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সাথে যুক্ত। ধন্যবাদ দর্শক, আজ আমাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম যুক্ত ছিলেন। আরও আমাদের হাতে বেশ কিছু খবর রয়েছে, সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তামজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী তামজিদ আহমেদ বাজেটের বেশ কিছু খুঁটিনাটি খবরাখবর জানাচ্ছিলেন। ঢাকাকে মাঝে রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1000 কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ ও একে কেন্দ্র করে স্থানীয় গ্রোথ সেন্টার গড়ে তুলতে বড় অঙ্কের বিনিয়োগ করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামী 20 বছরে এই অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ পরিকল্পনা প্রায় $80 বিলিয়ন। এমন তথ্য জানিয়ে এডিবি বলছে, বাংলাদেশে বিনিয়োগের উৎস হিসেবে অতিমাত্রায় ব্যাংক নির্ভরতা ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের অর্থনীতির জন্য সরবরাহ ব্যবস্থা, উন্নয়ন তথা সড়ক মহাসড়কে পণ্য পরিবহনে গতি আনা জরুরি। সেই সঙ্গে মহাসড়ক কেন্দ্রিক গ্রোথ সেন্টার অর্থনীতিতে রাখবে ভূমিকা। এই লক্ষ্যকে সামনে রেখে 20 বছর মেয়াদী প্রায় $80 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা এডিবির, যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হবে 1000 কিলোমিটার মহাসড়ক। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ব্যবসায়ী সুযোগ সেমিনারে এডিবির প্রধান বিনিয়োগ কর্মকর্তা এই তথ্য তুলে ধরেন, যা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। When the total investment is $142 billion, Bangladesh needs more money in order to create more employment and achieve the stipulated development objectives. According to different estimates, the investment gap is $66 billion, meaning that in order to achieve even the sustainable development goals of UN, Bangladesh needs to invest $66 billion more investment. বড় অঙ্কের এই বিনিয়োগে উন্নয়ন সহযোগী ছাড়াও থাকবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। তবে বাংলাদেশের বিনিয়োগের পুঁজির উৎস এখনো অতিমাত্রায় ব্যাংক নির্ভর বলে মনে করেন এডিবির এই কর্মকর্তা। If we look at the Bangladesh market, it is all about the banking sector. We do not have any functional capital market. We do not have any functional bond market, and virtually the insurance sector is absent. অনুষ্ঠানে সরকারি কেনাকাটা, নারী উদ্যোক্তাদের অগ্রগতি সহ আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বিস টুডে, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার বিস টুডে। নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবিতে বুধবার অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম।
সকাল 11টায় আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরে সচিবালয়ের দিকে যাত্রা করলে পল্টনে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা এরপর সেখানেই বসে পড়েন। এরপর 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্মারকলিপি জমা দেন। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে বুধবার সকাল 11টায় আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে পল্টন ময়দানের কাছে পুলিশ বাধা দেয়। সেখানে বসে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্মারকলিপি জমা দেন। আমাদের যে দাবি নিয়ে আমরা স্মারকলিপি মন্ত্রী মহোদয়ের কাছে দেওয়ার জন্য এসেছি, পাই নাই, ওনার পিএস এর কাছে আমরা দিয়ে গেলাম। ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও তার স্ত্রীর দুর্নীতি তথ্য তুলে ধরেন গ্রাহকরা। বলেন চেয়ারম্যানকে ব্যাংকে প্রবেশ করতে দেয়া হবে না। তার ওয়াইফ একজন ঋণ খেলাপি। আমরা এক ফোঁটা রক্ত বেঁচে থাকতে ইসলামী ব্যাংকের মতো পবিত্র জায়গায় খোরশেদ আলমকে বসতে দেওয়া হবে না। আজকেও রাজপথে আছি, আমরাই বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। মঙ্গলবার সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক তথ্য দেননি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। নাটকের ভিলেন বলবো না নায়ক বলবো, কোনটাই বলতে পারি না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক নিয়ে বিবৃতি দেওয়ার কথা ওনার ছিল না। ইসলামী ব্যাংক নিয়ে বিবৃতি দিবে অর্থমন্ত্রী, উনি না থাকলে আইনমন্ত্রী। অনধিকার চর্চা করে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। ইসলামী ব্যাংকে ব্যাংকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে, সে কারণে আমরা সরকারকে ধিক্কার জানাই। তার এই ন্যাক্কারজনক কাজের জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি। ইসলামী ব্যাংকে থাকা লুটেরা গোষ্ঠীর শেয়ার ও সম্পদ বিক্রি করে টাকা ফেরানোর দাবি জানানো হয়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দামের বড় পতন হয়েছে। ভরিতে ৬,৫৯০ টাকা কমে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,22,782 টাকা। আর 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,12,634 টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 1,82,250 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,48,424 টাকা। বুধবার সকাল থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এই ছিল স্টার বিস্টুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।